আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়। বন্ধুরা, এখন শুনবেন আয় আরও বেঁধে বেঁধে থাকি, সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্মৃতি আলেখ্য। এখন প্রথম পর্ব। এই প্রথম পর্বে স্মৃতিচারণা করবেন কবি সব্যসাচী দেব, লেখক ও প্রকাশক অনিল আচার্য, কবি পিয়াস মজিদ। উপস্থাপনায় শিমুল সেন। শুনুন আয় আরও বেঁধে বেঁধে থাকি, প্রথম পর্ব। তুমি দিয়েছিলে ভার, আমি তাই এমন সকাল সন্ধ্যা আজানু বসেছি এই উদাসীন মর্যাদায়, চেয়ে আছি নিঃস্ব চোখে চোখে। এ কি ভালোবাসে ওকে? ও কি একে ভালোবাসে? আমারই দুহাতে যেন পরিচর্যা পায়, ভালোবাসাবাসি করে। যখন সহস্র পূর্ণ হবে ফিরে যাব ঘরে, যখন সহস্র পূর্ণ হবে আয়তন বান এই 10 দিক বায়বীয় স্বরে ফিরে নেবে ঘরে। এখন অনেক দিন বন্ধুদল তোমাদের হাতে হাতে নই, এখন স্পষ্টই আমার আড়াল বনবাস। ভাবো সেই সন্ধ্যা জাল, অস্ফুট বাতাস, আমি আভাময় পায়ে হেঁটে গেছি পাথর বিছানো পথে পথে। তোমার দুঃখের পাশে দীক্ষা নেব ইচ্ছা ছিল কত, প্রেমের পল্লব সর্বঘটে। ভেবেছি এত যে দল দল দল, আমারও কি জায়গা নেই কোনো? মাঠের বিপুল ভেঙে দোলানো লণ্ঠন যায়, দূরে সরে বালকের স্মৃতি। প্রধান সড়কে আমি, আমারও কি জায়গা নেই কোনো? পদ্মার তুফান দেয় টান নৌকো খান খান, পেরিয়ে এসেছি কত সেতু। তোমার দুঃখের পাশে বসে আছে জনবল, চোখে রূপা ইলিশের দ্যুতি। আমিও প্রণাম করি, বুকে লাগে শ্যামল বিনয় ভূমি। তুমি মাথায় রেখেছ হাত স্নেহ ভরে, বলো কি তোমার গোত্র পরিচয়? নমস্কার। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার তরফে আয়োজিত এই স্মৃতি আলেখ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি আগামী কয়েকটি পর্বে বিন্যস্ত হবে এবং মনে করার চেষ্টা করবে সদ্যপ্রয়াত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক শঙ্খ ঘোষকে। আমাদের ছেড়ে যিনি চলে গেছেন গত 21শে এপ্রিল, 90 ছোঁয়ার কয়েক মাসের মধ্যে। আজ এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী দেব, অনিল আচার্য এবং পিয়াস মজিদ। প্রথমে বলে নেওয়া ভালো, শঙ্খবাবুকে কেন মনে করব আমরা এবং কিভাবে মনে করব। একটা কারণ তো বটেই যে গত কয়েক দশক ধরে বঙ্গ সংস্কৃতির এক নির্বিকল্প চিহ্ন হিসেবে তিনি জেগেছিলেন।
কিন্তু এটাই একমাত্র কারণ বোধহয় নয়। ধরুন যদি বলা যায় যে শঙ্খ ঘোষের কবিতা যে আমাদের রোজকার কথাবার্তার মধ্যে, সংলাপের মধ্যে এতখানি প্রাসঙ্গিক হয়ে পড়ে, এতবার উদ্ধৃত হয়, প্রায় প্রবাদের চেহারা নেয় তার কিছু কিছু লাইন অন্তত, এমনকি কিছু ভঙ্গিমা, কিছু ছন্দ, তার কারণটা কি? আমরা কেউই এখানে কারণ নির্ণয়ে বসিনি, কিন্তু একটা জিনিস থেকে থেকে মনে হয়, যদি ধরা যাক কবিতার মুহূর্ত বলে তার যে বইটি, সেটি খুব মন দিয়ে পড়া যায়, যেখানে তিনি টুকে রেখেছিলেন তার একের পর এক কবিতার জন্মকথা, সেখানে একটা জিনিস খুব স্পষ্ট। শঙ্খ ঘোষ কবিতা খুঁজে পেয়েছিলেন নিত্য জীবন থেকে, সাধারণ বেঁচে থাকার মধ্যে। সেটা কখনো শান্ত ভ্রমণে বেরিয়ে তার ছোট মেয়ের কাছে শোনা একটি বাক্যের সূত্রে হোক, কখনো দুপুরবেলায় আচমকা ঘুমিয়ে পড়া কোনো স্বপ্নের মধ্যে কবিতার ঘুরপাক খাওয়া হোক, কখনো আবার বাসে ভিড়ভাট্টার মধ্যে আচমকা শুনে ফেলা কতগুলো লাইন হোক। এইভাবে তো কবিতা জন্ম নেয়। কবিতার মুহূর্ত, কিছু কিছু অসামান্য মুহূর্তে হঠাৎ করে কবিতা যেভাবে ধরা দেয়, নাগরিক ভিড়ভাট্টার মধ্যে, প্রাত্যহিকের মধ্যে কবিতা কিভাবে আসে, সেই কথাটা শঙ্খবাবু ওই বইতে তুলে ধরেছিলেন। দ্বিতীয় কথা যেটা বলার, যে আজকের এই প্রচার সর্বস্বতার যুগে শঙ্খবাবু সত্যিই ছিলেন তার ভাষা ধার করলে একজন নিরহং শিল্পী। তার আরেকটি ব্যক্তিগত গদ্য রচনাকে যদি আমরা মনে রাখি, ধরুন সেটার নাম জার্নাল। জার্নালে তো সব কিছুই আছে, রয়েছে মধ্যরাতের অবসাদ, কখনো বৃষ্টি ভেজার আনন্দ, কখনো আবার নিখিল বন্দ্যোপাধ্যায় বা প্রভাত কুমার মুখোপাধ্যায়, অমিয় চক্রবর্তী, এরকম বহু বিখ্যাত ব্যক্তিত্বদের চাক্ষুষ দেখার, কথা বলার সুযোগটুকু নথিবদ্ধ রাখা। কিন্তু সব কিছুর পরেও শঙ্খ ঘোষের ওই লেখনীর মধ্যে কখন কিভাবে যেন এসে যায় চারপাশের মানচিত্র আবিল করা ক্ষয়ের কথা, বিষণ্ণতার কথা। কিভাবে যখন তিনি বৃষ্টি ভিজতে যাচ্ছেন কলাভবন থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত, আর কেউ নেমে আসছে না আশেপাশে, এই কথাটা শঙ্খবাবু লিখে রাখেন। কোনো এক বছর হয়তো বন্যা হয়েছে প্রবল, সম্ভবত সেটা 1978-এর বন্যা, আর তার পাশে বাজি পুড়ছে, দেয়ালির বাজি, উৎকট উল্লাসে মেতে উঠছে মানুষজন। এই কথাও শঙ্খবাবু লিখেছেন। শঙ্খবাবু লিখেছেন যে কিভাবে বদলে যাওয়া শান্তিনিকেতনে কোণঠাসা হয়ে পড়ছেন রামকিঙ্কর বেজের মতো মানুষজন, যে শান্তিনিকেতনে গবেষণা হয় কিন্তু সৃষ্টির আনন্দ থাকে না। একদিকে এই ক্ষয়, আর অন্যদিকে আত্মবিপণন, প্রচার সর্বস্বতা, এই সব কিছু গ্রাস করছে একজন কবিকে। তিনি লিখবেন, ধনী আর রঙে মিলে নিরঞ্জন শ্বাস, কিছু উড়ে চলে যায়, কিছু পড়ে থাকে। নিজেকে কি জানো তুমি? কতটুকু জানো তুমি? তাই মিডিয়া যা বানায় তোমাকে। তিনি খুঁজে গেছেন নৈঃশব্দকে। তার কবিতার মধ্যে বলুন, তার গদ্যের মধ্যে বলুন, এই নিঃশব্দ, নৈঃশব্দের ছন্দ, এই সমস্ত জিনিস বারবার করে আছাড় খেতে থাকে। মনে হয় যেন হাওয়া এসে আছাড় মারছে। আত্মতৃপ্তির বাইরে বলে একটি প্রবন্ধে শঙ্খ ঘোষ লিখেছেন, আমাদের চারপাশে উদ্যত হয়ে উঠছে অনেক নিরর্থক প্রকাশ্যতা, অনেক বিজ্ঞাপন আর প্রচার। গত 1 দশক জুড়ে আমাদের চারপাশে দেখতে পাচ্ছি বিপুল এক ম্যাগাজিন এক্সপ্লোশন, তীব্র এক মিডিয়া এক্সপোজারের যুগ। যে উদাসীনতা, যে নীরবতার মধ্যে দিয়ে শিল্পের নেপথ্য ক্রমশ এগিয়ে আসতে পারত জীবনযাপনের দিকে, চারদিক থেকে তা দ্রুত ভেঙে পড়ছে বলেই কবি আজ আরও বেশি দিশেহারা হয়ে আছেন, অথবা কখনো বা আত্মতৃপ্ত। এই একটা সময় যখন কবিতার জগৎ হয়ে দাঁড়িয়েছে সুখী আর ছোট, যখন বড় কোনো আত্মবিস্তারের দিকে এগিয়ে যেতে ভুলে যাচ্ছি আমরা। এই সমস্ত কথা তো তিনিই বলতে পেরেছিলেন, যিনি একদা তাঁর কবিতায় লিখেছিলেন,
আমি কি নিত্য আমারও সমান, সদরে বাজারে আড়ালে? তিনি সাহিত্য পড়ার ক্ষেত্রে আমাদের দিয়েছেন কিছু নৈতিকতার পাঠ। সেটা ভিন্ন রুচির অধিকার বলুন বা রুচির সমগ্রতা বলুন। কিভাবে সহিষ্ণু হব, কিভাবে দেব সতর্কতার শুশ্রূষা, এই কথাটা শঙ্খ ঘোষ তার একাধিক লেখার মধ্যে জানিয়ে গেছেন আমাদের। একটি বক্তৃতায় তিনি বলেছিলেন, আমরা অনেক সময় সকলের কাজ করাটাকে বলতে শুরু করি আমার কাজ। ব্যক্তিগত স্তর থেকে সামাজিক রাজনৈতিক স্তর পর্যন্ত এই আমি তখন হয়ে ওঠে এক ঘোষণা শব্দ, চিৎকার শব্দ, যার মধ্য দিয়ে এগোতে থাকে অবারণ একটা জোর দিয়ে বলার প্রতাপভঙ্গি। আর সেই চোরা পথে এগিয়ে আসে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ আমাদের স্বভাবের একটা অনিয়ন্ত্রিত চিৎকার। দেখা, শোনা, ছোঁয়া, এই সমস্ত স্পর্শ দিয়ে, এই সমস্ত শ্রুতি দিয়ে তিনি মনে করিয়ে দিতে পেরেছিলেন কোনো এক বৃহত্তর হয়ে ওঠা, বৃহত্তর উত্তরণের কাহিনী। রবীন্দ্রনাথ বিষয়ে তিনি লিখছেন, একদিকে তাঁর সমগ্র শিল্প সৃষ্টিতে, অন্যদিকে পরিবেশগত তাঁর সমগ্র জীবন দৃষ্টিতে ছিল সেই দুঃখময় পথে মানুষ হয়ে উঠবার দিশা সন্ধান। আর আজ আমরা যে কবিতাটিকে করে নিয়েছি আমাদের নাম কবিতা, সেখানে তিনি লিখেছিলেন, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। শুরু হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরা তবে ভাবেই এ মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আয় আরো বেঁধে বেঁধে থাকি, আমাদের পথ নেই আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো
হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষ ছিলেন তাঁর প্রত্যক্ষ মাস্টারমশাই। কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে উঠলেন যখন, দেখা হয়ে গেছিল একদিন করিডোরে। প্রণাম করেছিলেন। শঙ্খবাবু তারপর তাকে বলেন, এবার তো একদিন বাড়িতে আসতে পারো। সেই শুরু এক সম্পর্কের, যার কথা মনে করেছেন কবি সব্যসাচী দেব। তার নিজের কথায় এই সম্পর্ক খুব নিবিড় সম্পর্ক, খুব নৈকট্যের সম্পর্ক হয়তো ছিল না, কিন্তু তার মতো করে তিনি ব্যাখ্যা করেছেন শঙ্খ ঘোষকে দেখার অভিজ্ঞতা, তাকে শোনার অভিজ্ঞতা, এমনকি যেরকম বলেছেন তিনি, কখনো কখনো তার নীরবতাও বাংময় হয়ে উঠত। তিনি বলেছেন, কোনো দলীয়তার মধ্যে শঙ্খ ঘোষকে ধরা মুশকিলের, অথচ একই সঙ্গে ছিল তা প্রখরভাবে রাজনৈতিক। শঙ্খবাবুই তো লিখেছিলেন, রাতে ঘুমাবার আগে, ভালোবাসার আগে প্রশ্ন করো কোন দল, তুমি কোন দল। শঙ্খবাবুই তো সুধীন দত্তের সেই কবিতাকে বহু পরে খানিকটা অনুসরণ করে লিখেছিলেন, তুমি বলেছিলে দল হবে, দল হবে। সেই দলীয়তার বাইরে কিভাবে ধরা দেন শঙ্খ ঘোষ, কিভাবে ধরা দেয় তার রাজনীতি, এই সমস্ত কিছু নিয়ে বলবেন কবি সব্যসাচী দেব। শঙ্খ ঘোষকে সকলে জানেন কবি, প্রাবন্ধিক, রবীন্দ্র বিশেষজ্ঞ, সমাজ ভাবনায় ভাবিত একজন চিন্তক, প্রতিবাদী, এরকম নানান পরিচয়। কিন্তু আমার কাছে তার প্রধান পরিচয়, তিনি আমার মাস্টারমশাই। 59 বছর আগে তার ছাত্র হয়ে কলেজে ঢুকেছিলাম। ছাত্র শিক্ষকের বন্ধুত্ব তখনই গড়ে ওঠেনি, যদিও সম্পর্কটা খুব যে দূরের ছিল তা নয়, আবার এতটাও নিকট নয় যে খুব ঘনিষ্ঠ বলে তাকে দাবি করতে পারবো। ওই 3 বছরের যে আইন মাফিক ছাত্র জীবন, সেই সময় তার বাড়িতে, ইন্দ্রবিশ্বাস রোডের বাড়িতে একবারই গিয়েছিলাম। কলেজ থেকে বেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে ঢুকলাম, একদিন বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি কোনো কাজে। সেই সময় দেখা হয়ে প্রণাম করাতে বলেছিলেন, এবার তো বাড়িতে আসতে পারো। তার কাছ থেকে এই প্রশ্রয় পেয়ে তারপরে তার বাড়ি যাওয়া শুরু। প্রথমে কালাচাঁদ সান্যাল লেনের বাড়ি, তারপরে শ্যামবাজারি আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডের বাড়িতে, তারপরে উল্টোডাঙার বাড়িতে। প্রথমে হয়তো 1 মাসে কি 1.5 মাসে একদিন, তারপরে 15 দিন বাদে বাদে, তারপরে সপ্তাহে, প্রতি সপ্তাহে। শুধু সপ্তাহের আড্ডাই নয়, তার বাইরেও অনেকবার, অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে বারবার তার কাছে গেছি, নানান জায়গায় দেখা হয়েছে, এবং ক্রমশ অদ্ভুত একটা নৈকট্য তৈরি হয়েছে। তার এতটা সান্নিধ্যে যেতে পেরেছিলাম যে তাকে আমার খুব আপনজন ভাবতে আর কখনো দ্বিধা হয়নি। শুধু শঙ্খ ঘোষ নয়, তার পরিবারের সঙ্গেই আমার একটা হৃদ্যতা গড়ে উঠেছিল। শঙ্খবাবুর স্ত্রী প্রতিমাদির কাছ থেকে যে অবিরল স্নেহ পেয়ে এসছি, তার কোনো তুলনা হয় না। কিন্তু এই যে তিনি আমার মাস্টারমশাই, এই মাস্টারমশাইয়ের কবিতা, প্রবন্ধ নিয়ে অনেকে অনেকবার আলোচনা করেছেন। তার পড়ানো নিয়েও তার অনেক ছাত্রছাত্রী অনেকবার অনেক কিছু বলেছে, আমিও বলেছি। কিন্তু আজ আমি বলতে চাই একটা ব্যাপার নিয়ে, যে তার যে প্রতিবাদী মুখটির সঙ্গে অনেকেই খুব পরিচিত, এবং যে প্রতিবাদ একসময় অনেককে সাহস যোগায়, সেই সঙ্গে প্রচুর লোককে বিরূপও করে তোলে, সেই প্রতিবাদের ধরনটা কেমন? অর্থাৎ আরো স্পষ্ট করে বললে, যে তিনি কি ধরনের রাজনীতিতে বিশ্বাস করতেন
এই প্রশ্নটা অনেকের মনেই জাগবে। তার যেটুকু কাছে যেতে পেরেছি, তার সঙ্গে কথা বলে, বা অনেক সময় তার নীরবতাও আমাদের অনেক বুঝিয়ে দিয়েছে অনেক কিছু, সেখান থেকে যেটুকু আমার মনে হয়েছে যে ঠিক কোনো দলীয় রাজনীতিতে তার খুব একটা আস্থা ছিল না, কিন্তু দলীয় রাজনীতির বাইরে যে জায়গা, যেটাকে আমরা একটা বিশেষ পন্থা বলে মনে করতে পারি, সেখানে তার কতখানি আকর্ষণ ছিল এটাও একটা ভাবার দরকার। তার ছাত্র জীবনে তিনি বামপন্থীদের বেশ ঘনিষ্ঠ ছিলেন। প্রথম কথা, সেই ঘনিষ্ঠতা যে কোনো ছাত্র সংগঠনের সদস্যপদ নেওয়াতে সমাপ্ত হয়েছে তা নয়, সেটা তিনি আদৌ কখনো নিয়েছিলেন কিনা সেটা আমার জানা নেই। কিন্তু তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ছিল মূলত ছাত্র ফেডারেশনের দখলেই, এবং ছাত্র ফেডারেশন যখন ইউনিয়ন দখল করে, যখন ক্ষেত্রগুপ্ত আরেকজন অধ্যাপক আমার যখন ছাত্র ইউনিয়নের সম্পাদক হন, তখন সেই ছাত্র সংগঠনের কাছের লোক হিসেবেই শঙ্খ ঘোষ ছাত্র ইউনিয়নের মুখপত্র একতার সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে বামপন্থী আছেন, শুধু বন্ধু বান্ধবরা নয়, অগ্রজ বামপন্থীদের সঙ্গেও তার খুব ঘনিষ্ঠতা ছিল। পরিচয় পত্রিকায় তার লেখার কথা তো আমরা সকলেই জানি, দিনগুলি রাতগুলি পরিচয় পত্রিকাতেই বেরিয়েছিল। এছাড়াও সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা, নৈকট্য সর্বজনবিদিত। এই প্রসঙ্গে একটা কথা আমরা মনে করতে পারি। একবার সুভাষ মুখোপাধ্যায়, তিনি নিজে তখন পার্টির অত্যন্ত সক্রিয় সদস্য, শঙ্খবাবুকে জিজ্ঞেস করেছিলেন যে শঙ্খবাবু কি পার্টির সদস্যপদ নিচ্ছেন, এরকম একটা কথা তিনি কোথাও শুনেছিলেন। নিচ্ছেন না শুনে সুভাষ খুব আশ্বস্ত হয়েছিলেন, অর্থাৎ সুভাষও চাননি যে শঙ্খ ঘোষ পার্টির সদস্য হন, শঙ্খ ঘোষ নিজেও চাননি। কিন্তু বামপন্থা বা বামপন্থীদের সঙ্গে তার এই যোগাযোগটা কি শুধুই বন্ধুবৃত্তের এই যোগাযোগ? বামপন্থায় যে কথাগুলি বলা হয়, সে কথাগুলিও বা তারই নানান ভাষ্য আমরা অনেক সময় যেন শঙ্খ ঘোষের কথার মধ্যেও খুঁজে পাই। আমি একথা বলছি না যে তিনি কোনো দলীয় নির্দেশের কথা বলছেন বা কোনো দলীয় স্লোগানের প্রতিধ্বনি করছেন, এমন নয়। আসলে বামপন্থা বা আরো স্পষ্ট করে বললে মার্ক্সবাদের যে মূল কথাগুলি, তার সঙ্গে হয়তো তার কোথাও একটা নৈকট্য ছিল, তার একটা আন্তরিক সায় ছিল। যদিও ফলিত রাজনীতির কিছু চেহারাকে তিনি কখনোই পছন্দ করেননি। তিনি আমাদের বলেছিলেন যে ছাত্র জীবনে 52 সালের প্রথম সাধারণ নির্বাচনে তিনি যখন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন, সেই সময় মেঘনাথ সাহার মেয়ের সঙ্গে তার দেখা হয়েছিল রাস্তায়, এবং সে খুব গর্বের সঙ্গে বলছিল যে কটা প্রক্সি ভোট সে দিয়ে এসছে। এতে শঙ্খবাবু খুব ব্যথা পেয়েছিলেন যে বামপন্থীরও প্রক্সি ভোট দেয়, অর্থাৎ এখানে তার কোথাও একটা নৈতিকতার স্খলন বলে মনে হয়েছিল। ফলে আমরা দেখব যে কোথাও তার কণ্ঠস্বর বামপন্থার মূল ভাবনার সঙ্গে মিলে গেলেও ফলিত যে বামপন্থী রাজনীতি, তার সঙ্গে তার অনেক সময় দূরত্বও তৈরি হয়েছে। মূল কথাটা আমরা দেখব যে তিনি সবসময় ক্ষমতার মত্ততার বিরুদ্ধে, ক্ষমতাতন্ত্রকে তিনি সবসময় প্রশ্ন করতে শিখিয়েছেন, নিজে তাদের প্রশ্ন করেছেন, প্রতিবাদ করেছেন। সেই ক্ষমতায় যেই থাকুক, কোনো দক্ষিণপন্থী বা বামপন্থী শাসকই থাকুক, তা নিয়ে তার কিছু আসে যায় না। তাদের ক্ষমতা মত্ততাকে তিনি সবসময় আঘাত করতে চেয়েছেন, সবসময় নিজের কথাটা জোর দিয়ে বলতে চেয়েছেন। বলেছিলেন একবার যে কবিতায় সত্য বলা ছাড়া কবির আর কোনো কাজ থাকে না। কিন্তু এটা কি শুধু কবিতার সত্য? এটা বলা যেতে পারে এটা তার জীবন সত্য। অর্থাৎ জীবনে সর্বত্রই, সর্বভাবে, কবিতায়, গদ্যে, ভাষণে বা ভাবনায় সবসময় তিনি এই সত্যটাকেই অনুসরণ করতে চেয়েছেন।
ফলে সেদিক থেকে তার রাজনৈতিক ভাবনাকে আরেকটা ক্লিশে হয়ে যাওয়া কথা দিয়ে হয়তো আমরা ব্যাখ্যা করতে পারি, সেটাকে আমরা বলতে পারি মানবতা। এই মানবতা কিন্তু ওই রকম নির্বিশেষ মানবতা নয়, অর্থাৎ ওই যে বললাম ক্ষমতামত্ততার বিরুদ্ধে তিনি সবসময় দাঁড়িয়েছেন। সেটা যখনই হোক কংগ্রেসি শাসনের সময় লেখা তার যমুনাবতী কবিতা থেকে শুরু করে বামপন্থী শাসনের সময় সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে তার প্রতিবাদ, তৃণমূলের নানান কাজকর্মের প্রতিবাদ এবং বিজেপি RSS এর বিরুদ্ধে তার প্রতিবাদ, সবই একইভাবে ধ্বনিত হয়েছে, একই জোরের সঙ্গে এবং একই মানবতাবাদের সঙ্গে, একই সত্য উচ্চারণের তাগিদ থেকে। এখানেই শঙ্খবাবুর একটা বড় পরিচয়, যে পরিচয়টা আমার কাছে খুব আবশ্যক। বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুটে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে। ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দলে। পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল। তোমার দুহাতে মাখা রক্ত, কিন্তু বলো এর কোন হাতে রং আছে কোন হাতে নেই। টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো, কার মুখে উল্কি আছে কার মুখে নেই। কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দল। কে মরেছে ভিলাইতে ছত্তিশগড়ের গায়ে, কে ছুটেছে কার মাথা নয় তত দামি। ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে, কোন পথ হতে পারে আরো লঘুগামী। বিচার দেবার আগে জেনে নাও, দেখে দাও, প্রশ্ন করো তুমি কোন দল। আত্মঘাতী ফাঁস থেকে বাঁশি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল। রাতে ঘুমোবার আগে ভালোবাসবার আগে প্রশ্ন করো কোন দল তুমি কোন দল। আমাদের কলেজে পড়াশোনা যখন শুরু হলো তখন থেকে আমরা তো পাশাপাশি একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে কিভাবে স্বাধীনতা এসে সেটা যথেষ্ট স্বাধীনতা নয়, আর বিশেষ করে পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তুদের পক্ষে তো সেটা আরোই সত্য যে তাদের যেন কোনো দেশ নেই। এই অবস্থায় দেশ সমাজ এবং মার্ক্সবাদ বিষয়ে একটা ধারণা তৈরি হয়ে উঠছিল। ঠিক এরই কাছাকাছি সময় সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে আমার একটা যোগাযোগ হয়, একটা কবিতার সূত্রেই সেই যোগাযোগ হলো, যমুনাবতী কবিতার সূত্রে। এবং তারপর উনি খুবই স্নেহ করতেন আমাকে অনেকদিন। 1954 সালে যুব উৎসব হচ্ছিল, সেই যুব উৎসবে ঘুরছি, উনি সঙ্গে ঘুরছেন, হঠাৎ বললেন যে তোমার সঙ্গে একটা খুব গোপন কথা আছে আমার, বলে একটু দূরে নিয়ে গেলেন। উনি তখন বললেন যে এরকম একটা গুজব শোনা যাচ্ছে যে তুমি পার্টি মেম্বারশিপ নিতে চাইছো। আমি একটু দ্বিধান্বিত হয়ে বললাম শেষ পর্যন্ত যে না, আমি একেবারেই তা চাইছি না। দ্বিধান্বিত কারণ আমার মনে হচ্ছে ওকে আঘাত করা হবে, কিন্তু খুব আশ্চর্য যে উল্টো ফল হলো। উনি খুব একটা নিশ্চিন্তের ভঙ্গি করে বললেন ও চাইছো না তো, খুব ভালো, এটা কিন্তু কখনোই ভেবো না। যদি কাজ করতে চাও তাহলে বাইরে থেকে করো, পার্টির ভেতরে এসো না। পার্টির রাজনীতি বা পার্টির সাহিত্য নীতি সেটা কখনোই আমাকে আকর্ষণ করেনি। তারই ফলে নিজের মতন কথা বলতে পেরেছি অনেকটা। আমার প্রায় সমস্ত লেখাতেই কোনো না কোনো অর্থে রাজনীতির চিহ্ন আছে। আসলে তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সবাই কথা বলি, কিন্তু মজা হচ্ছে যে যারা আমরা সবাই কথা বলি তারা অনেক সময় লক্ষ্য রাখি না যে আমরা ফ্যাসিস্ট হিসেবেই কথা বলছি। ফ্যাসিজম তো একটা বিশিষ্ট মতবাদ শুধু নয়, সেটা একটা দৃষ্টিভঙ্গি, একটা মানসিকতা। সেই মানসিকতা বিভিন্ন দলের মধ্যে দেখা দিতে পারে, এমনকি মার্কসিস্ট যে নিজেকে ভাবছে তার মধ্যেও সেই ফ্যাসিজম এমনভাবে দেখা দিতে পারে যেটা দেশের পক্ষে, পরিবেশের পক্ষে, মানুষের পক্ষে সর্বনাশ নিয়ে আসতে পারে। এই সমালোচনাগুলি আমার বরাবর ছিল বলেই কখনোই ঘনিষ্ঠ হয়ে উঠতে পারিনি কারোর সঙ্গে, কোনো দলেরই সঙ্গে।
সময়টা 90-এর দশকের গোড়ায়, 1993-94 এরকম। তখন সদ্য প্রকাশিত হয়েছে শঙ্খ ঘোষের এক বিস্ফোরক কবিতা বই, তার নাম লাইনেই ছিলাম বাবা। তার ঠিক কয়েক মাসের মধ্যে, বছর খানেকের মধ্যে, কলকাতার এক ছোট পত্রিকা বের করলো তাদের শঙ্খ ঘোষ বিশেষ সংখ্যা। সেদিন এই আয়োজনে বেশ খানিকটা কুপিতই হয়েছিলেন বটে শঙ্খ ঘোষ। অনেককে নাকি বলেও ছিলেন তারা যেন আদৌ সাড়া না দেন এরকম আয়োজনে, তারা যেন লেখাই না পাঠান। কিন্তু শেষ পর্যন্ত সেই সংখ্যা বেরোয়, অনেকেই লেখেন তাতে, সমাদৃত হয় পাঠক মহলে। শঙ্খবাবুও পড়েছিলেন সেই বইটি। সেই পত্রিকার নাম অনুষ্টুপ, আর তার কর্ণধার অনিল আচার্য আজ ভাগ করে নিয়েছেন রেডিও কোয়ারেন্টাইনের সঙ্গে তাঁর শঙ্খ ঘোষকে দেখার এবং শোনার স্মৃতি। মনে করেছেন সেই দিনগুলো সমর সেন স্মারক সংখ্যা করার সময়টা, যখন থেকে শঙ্খ ঘোষের সঙ্গে তাদের সম্পর্কের সূত্রপাত। শঙ্খবাবু পাঠিয়েছিলেন অনুষ্টুপকে বুদ্ধদেব বসু বা বিষ্ণুদের বাড়িতে বহু অগ্রন্থিত চিঠিপত্র খুঁজে আনার জন্য, যা চালাচালি হয়েছিল সমর সেনের সঙ্গে। সেই শুরু। অনিলবাবু মনে করেছেন যে তারা 70 দশকের জাতক, মনে করেছেন কবিতার মুহূর্ত বইটি লেখার দিনগুলি। আর এই 70-এর সঙ্গে শঙ্খবাবুর সেই উৎসর্গ কবিতাটিও মনে করা যায়। নাট্যকার প্রবীর দত্ত খুন হওয়ার কদিন বাদে কার্জন পার্কে বসন্তকালে পলাশ ফুল ফুটেছিল, আর তাই দেখে পথচারীদের তীব্র আনন্দ। শঙ্খবাবু লিখেছিলেন, তবু তো দেখো আজও ঝরি, কিছু না থেকে কিছু ছেলে, তোমারই সেন্ট্রাল জেলে, তোমারই কার্জন পার্কে। বলবেন অনিল আচার্য। শঙ্খ ঘোষের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে 1984-85 সাল নাগাদ। অনুষ্টুপ শুরু হয়েছিল 1966 সালে। তাহলে মাঝখানের এই সময়টা কোথায় গেল? এই সময়টা একটা অদ্ভুত সময়ের ভেতর দিয়ে আমরা এসেছি। পত্রিকা হিসেবে, আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্র হিসেবে আমাদের সময় লেগেছে শঙ্খবাবুর কাছে পৌঁছানোর। প্রশ্ন উঠতে পারে যে এতটা সময় লাগলো কেন? তার একটা বড় কারণ হচ্ছে 1966 সালের পর থেকে 1968 সাল, 1975-76 সাল পর্যন্ত এই সময়টা আমরা যদি বিবেচনা করি, আমরা দেখব যে এটা পশ্চিমবঙ্গে একটা বিশাল আন্দোলন এবং পরিবর্তনের সময়, যেটাকে আমরা বলি 70 দশক। আমরা 70 দশকেরই জাতক, এ কথা বলা অন্যায় হবে না এই কারণে যে 70 দশক একটা বিরাট পরিবর্তনের সূচনা করেছিল। এবং তখন আমরা যারা প্রতিষ্ঠিত এবং যারা একটু অন্যরকমভাবে, কমিউনিস্ট পার্টিরও তো অনেক ভাগ ছিল, তার মধ্যে যারা একটু অন্যরকম চিন্তা ভাবনা করতেন, তাদের থেকে আমরা একটু বিচ্ছিন্নই ছিলাম। বরঞ্চ বলা যায় যে আমরা সমালোচকও ছিলাম। তো সেই অর্থে কিন্তু শঙ্খ ঘোষের সমালোচক ছিলাম আমরা। এই সমালোচনার জায়গা থেকে যখন আমরা শঙ্খ ঘোষের কাছে পৌঁছলাম, তখন সময় অনেকটা পেরিয়ে গেছে। আর এই পেরিয়ে যাওয়ার সময়টা আমরা অনুভব করতে পারি যে নতুন করে আমরা আবিষ্কার করতে শুরু করলাম 80-র দশক থেকে। মূলত যখন আমরা পুরাতনকে আবার একটু নতুন করে জানতে চাইলাম, যে আমাদের এইভাবে পুরাতন সব কিছু চিন্তাভাবনাকে অস্বীকার করা কি ঠিক হচ্ছে? মনে হলো ঠিক হচ্ছে না। তখন আমরা প্রথমত, সমর সেন তো ছিলেনই, 70 দশক জুড়েই সমর সেন ছিলেন ফ্রন্টিয়ার পত্রিকাতে। তার ভাবাদর্শে আমরা অনেকটাই আপ্লুত ছিলাম বলা বাহুল্য। সমর সেনের মতো মানুষ তো হয় না। তার কবিতারও আমরা ভক্ত ছিলাম। আর তার ইংরেজি পত্রিকাটি আমরা নিয়ম করে প্রায় প্রত্যেক সপ্তাহেই পড়তাম। কিন্তু আশ্চর্যজনকভাবে 80-র দশকে এসে
এই সমরসেনের হাত ধরে আমরা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কাছে গেলাম, দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। সেখান থেকে ঘুরতে ঘুরতে আমরা এলাম শঙ্খদার কাছে, এবং সেটা কিন্তু সমরসেন সংখ্যা তৈরি করার জন্য। আশ্চর্যজনকভাবে শঙ্খদা আমাদের শেখালেন যে সমরসেনের মতো মানুষকে কিভাবে আমাদের চিত্রিত করা উচিত বা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। এবং সেই সংখ্যাটিতে তিনি আমাদের শুধু পাশে দাঁড়ালেন তাই না, সমরসেনকে নিয়ে তিনি একটি অনবদ্য প্রবন্ধও লিখলেন। তারপরে একটু একটু করে আমরা পরস্পরকে জানতে বুঝতে শিখলাম। সুতরাং আমাদের শঙ্খ ঘোষকে দেখা একটা বিপরীত মার্গ থেকে একটা অন্য মার্গে, একটা সহমার্গে পৌঁছানোর যে ক্ষেত্র, সেটা কিন্তু একটা লম্বা সময়, এবং সেই আবিষ্কার, এক অর্থে আমি বলবো আবিষ্কার করলাম আমরা শঙ্খ ঘোষকে আমাদের মতো করে। শঙ্খ ঘোষ তো শঙ্খ ঘোষই ছিলেন। তো সেই সময়তে উনি নতুন একটা ভাবনা চিন্তার কথা ভাবছিলেন যে এই যে কবিতা তৈরি হয়, এই কবিতা তৈরির পেছনে কি কি প্রক্ষেপ থাকে। সময়ের একটা থাকে, একটা ঐতিহাসিক প্রক্ষেপ থাকে, আর একটা ব্যক্তিগত জীবনের একটা প্রক্ষেপ থাকে। সবটা মিলিয়ে কবিতা তৈরি হয়। এটাকেই শঙ্খ ঘোষ নাম দিয়েছেন কবিতার মুহূর্ত। এই কবিতার মুহূর্ত আমরাই ওকে বললাম। উনি বললেন যে দক্ষিণ আফ্রিকাতে একজন কবি এরকম একটা বই লিখেছেন, সে বইটির নাম হচ্ছে পোয়েটিক মোমেন্ট। কবিতা কিভাবে তৈরি হয় আগে মায়াকোভস্কি লিখেছেন, যেটা আমরা ছেপেছি ওপরে। তো তখন এই কবিতার মুহূর্তের কথা যখন আলোচনা হলো, তার আগে সমরসেন নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, কাজ করেছি। উনি আমাদের বুদ্ধদেব বসুর বাড়িতে পাঠিয়েছেন, উনি আমাদের বিষ্ণুদের কাছে পাঠিয়েছেন, এবং সেখান থেকে আমরা অজস্র চিঠিপত্র পেয়েছি সমরসেনের। সেই পিরিয়ডটা আমরা জানতে পারলাম। মাধ্যমকে শঙ্খ ঘোষ, তা নইলে আমরা জানতেও পারতাম না, এবং আমরা পাত্তাও পেতাম না হয়তো। তাহলে সমরসেনকে যে আমরা চিনলাম, জানলাম, সেটা শঙ্খ ঘোষের মাধ্যমে জানলাম। এবং তিনি আমাদের শেখালেন কীভাবে একজন এই রকম ঐতিহাসিক ব্যক্তিত্বকে চিনতে হয়, জানতে হয়, এবং পাঠকের কাছে পৌঁছে দিতে হয়। তো কবিতার মুহূর্ত কথা যখন উঠলো, তখন আমরা খুব চাপ দিতে লাগলাম যে এটা আপনাকে লিখতেই হবে। দীর্ঘদিন আলোচনা হতে হলো। 85 সাল থেকে শুরু হয়েছে। 86 সালে 1 বছর কেটে গেল, কিছুতেই ওর লেখা হয় না। তারপরে উনি লেখাটা শেষ করলেন। তৈরি হলো কবিতার মুহূর্ত। 25টি কবিতা তিনি নির্বাচন করলেন, এবং এই 25টি কবিতায় উনি নিজে যেটা বলছেন আমি সেটা একটু পড়ে শোনাই। কবিতার মধ্য দিয়ে তাই পেছনের দিনগুলিতে আবার ফিরে যেতে থাকি। যেতে যেতে দেখি একটি পথরেখা চিহ্নিত হয়ে আছে, কিছু বা ব্যক্তিগত, কিছু বা ঐতিহাসিক, স্মৃতিতে মিলেমিশে যাওয়া এক সময় পথ। যে পথ দিয়ে কবি এসেছেন আজকে 2021 সাল পর্যন্ত, তার একটা খণ্ড সময় আমরা এই কবিতার মুহূর্তে পাই। এবং সেখানে আমাদের বন্ধু তিমির বরণ সিংয়ের মৃত্যু নিয়ে তার 3টি কবিতা আমরা পেয়েছিলাম সেই সময়ে। যেমন 3টি কবিতার মধ্যে একটি ছিল আন্দোলন, একটি ছিল নিহত ছেলের মা, আর একটি ছিল ইন্দ্র ধরেছে কুলিশ। তিমিরও ছাত্র ছিল। একদিন বাসে করে আস্তে আস্তে ময়দানের ধারে তার মনে হলো হঠাৎ তিমিরের কথা। সেই সময় ইন্দ্র ধরেছে কুলিশ বলে একটা কবিতা উনি লিখেছিলেন, যে চারপাশে বজ্রপাত হচ্ছে, তার মধ্যে ইন্দ্র কুলিশ ধরেছে। ইন্দ্র হচ্ছে তিমির বরণ সিংহ। আর তারপরে ছাত্রের সেই দিনগুলোর কথা ভেবে তার মৃত্যু হয়েছে, তিমির নিহত হয়েছে জেলে। তাকে নিয়ে তার 2টো লাইন আমি বলি। নিচু হয়ে বসে হাতে তুলে নিই তোমার ছিন্ন শির তিমির। এর পাশাপাশি তার আগের যে কবিতাটির জন্য তিনি পুরস্কৃত হয়েছেন,
সেটা হচ্ছে বাবরের প্রার্থনা। কোথা থেকে লেখা হলো সেটা তার মুখে বলাই ভালো, তিনি যেভাবে বলেছেন ভেবেছেন সেটা বলাই ভালো, তিনি লিখেছেন সে কথা। বড় মেয়েটির অসুখ তখন, ডাক্তারেরা ভালো করে ধরতে পারছেন না রোগটা ঠিক কোথায়। শুয়ে আছে অনেক দিন, মুখের লাবণ্য যাচ্ছে মিলিয়ে, অথচ তার তখন ফুটে ওঠার বয়স। আর এই যে সময়কালের কথা বললাম সেটা হচ্ছে 1972 থেকে 1985, এই সময়কালের মধ্যে তার কবিতাগুলো নিয়ে 25টা কবিতা এই সময়কালের মধ্যে তিনি নির্বাচন করে তার সূচনা কোত্থেকে হলো, কেন কবিতাগুলো জন্মালো, সেই কথাগুলো বলেছেন তার ব্যক্তিগত স্মৃতিচারণের জায়গা থেকে। লেখাগুলো পড়লেই বোঝা যাবে। তার সঙ্গে বীরেন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে তার একটা অসাধারণ কবিতা, প্রবাহিত মনুষ্যত্ব, যে কথা আজকেও সবাই বলছেন, সে প্রবাহিত মনুষ্যত্ব নিয়ে তার একটি প্রবন্ধ। তারপরে হঠাৎ একটা সময় তার একটা কবিতার বই বেরোলো অনুষ্ঠব থেকে, লাইনেই ছিলাম বাবা। সেটা হচ্ছে 1993 সালে। সেখানে তিনি কি বলছেন যে সব কিছুই লাইনেই ছিলাম, অর্থাৎ একটা লাইন ঠিক করা আছে, অর্থাৎ পার্টি লাইন। সেইটাই সেখানে যে কথা বলা হয় সেই কথাই তুমি বলবে। সেখানে তিনি বলছেন যে রাতে ঘুমোবার আগে তোমার প্রেয়সীকে জিজ্ঞেস করো তুমি কোন দলে। অর্থাৎ এই যে দলীয় বৃত্ত তৈরি হচ্ছে তার বিরুদ্ধে ওর প্রতিবাদের চিহ্ন থেকে গেল এই কবিতাগুলোর মধ্যে। তার পরবর্তীকালে একটা অদ্ভুত কবিতার বই তিনি আমাদের দিলেন। সেই কবিতার বইটির নাম হচ্ছে সবের উপরে সামিয়ানা। তিনি কি অনুভব করতে পেরেছিলেন যে এমন একটা সময় আসবে যখন সব দেখাশুনো শেষ হয়ে যাবে? কে তোমার কথা শুনে, তুমিই বা শোনো কার কথা? তোমার আমার মধ্যে দু মহাদেশের নীরবতা। সত্যি তাই, দুটো মহাদেশ যদি ভাবি, আজকেই বাস্তব জীবন আর ওর চলে যাওয়া। কিন্তু চলে যাওয়া তো চলে যাওয়া না, উনি আছেন, সেটাও থাকা, সেটা আর একটা মহাদেশ। সেই নীরবতার মধ্যে আজকে আমাদের শঙ্খ ঘোষের কথা ভাবতে হয় এই কারণে যে যখনই কোনো প্রতিবাদের কণ্ঠস্বর 80 সালের পর থেকে উঠেছে, সেই প্রতিবাদে আমরা মিছিল করেছি তার সঙ্গে, বাংলা ভাষা নিয়ে তার সঙ্গে আলোচনা করেছি, এবং সবসময় যে আলোচনা করেছে তা না, বিতর্কও করেছি, আপত্তিও করেছি তার অনেক দৃষ্টিভঙ্গির। যেমন তসলিমা নাসরিনের বইটি যখন নিষিদ্ধ হলো তখন আমরা বিতর্ক করেছি যে বই নিষিদ্ধ হওয়ার কী কারণ, কী দরকার ছিল নিষিদ্ধ করার। আর নিষিদ্ধ হওয়া মানে সে বইগুলো তো আরও বেশি লোক পড়বে যদি মনে হয় যে আপত্তিজনক কিছু আছে। রাষ্ট্র যখন সেটাকে নিষিদ্ধ করে সেটা আরও বহু বহু মানুষের কাছে পৌঁছয়। তার মধ্যে যাই থাক না কেন, আমার আপত্তির অনেক কিছু থাকতে পারে, কিন্তু তাকে আমি নিষিদ্ধ কেন করব? পৃথিবীর ইতিহাসে এই নিষিদ্ধকরণের ইতিহাস তো কিছু কম না, ঔপনিবেশিক সময় থেকে এই পর্যন্ত। এখন নিষিদ্ধ হয় অনেক কায়দা করে, অনেক মানুষ হারিয়ে যায়, যেমন লোরকা হারিয়ে গিয়েছিলেন, যেমন হারিয়ে গিয়েছিল তিমির, যেমন হারিয়ে গিয়েছিলেন অন্য অনেক মানুষ। তো এরকম একটা সময়ে উনি চলে গেলেন এবং অসুস্থ ছিলেন। আমরা যেতাম, অনেকবার গেছি, এবং ভালোবাসাটা বুঝতে পারতাম। আমরা যে কাজ করছি তার প্রতি ওর যে অনুরাগ এবং যারা কাজ করছে তাদের প্রতি ভালোবাসা চিরকালই তার প্রকাশ আমরা দেখেছি। আমরা রোববারে আড্ডা মারতেও যেতাম, আমরা তর্ক করতাম, উনি অনেক কথা বলতেন, সে কথাগুলো শুনতাম আমরা মন দিয়ে। তবে উনি শুনতেন বেশি, বলতেন কম। যে জন্যে আমরা অনুষ্টুপের শঙ্খ ভাবনার একটা সংকলন বার করলাম 2000 সালে। ওর তীব্র আপত্তি যে জীবদ্দশা এটা কী হচ্ছে, তাকে নিয়ে একটা সংখ্যা কেন বেরোবে। সবাইকে আপত্তি করে বলতে লাগলেন যে এটাতে তোমরা কিছু লিখো না, কিন্তু অনেকেই লিখলো, অলোক রঞ্জন দাশগুপ্ত থেকে শিশির দাস থেকে শুরু করে তার বন্ধুরা এবং অন্য অনেকে, তারা লিখলেন। শঙ্খদাকে আমরা অন্যের চোখে আরেকবার করে আবিষ্কার করলাম।
আমাদের উদ্দেশ্য ছিল এই মানুষটিকে সামগ্রিকভাবে বিবেচনা করার একটা সময় হয়েছে, যেটা আমরা করি না। আমরা কেবল দলবৃত্তে অবস্থান করার ফলে অনেক সময় ব্যক্তি মানুষটির মধ্যে যে প্রতিবাদের ঝলকানিটা আছে সেটা বুঝতে পারি না। তার বিবেক সম্পন্ন মনুষ্যত্বের যে জায়গাটার কথা তিনি বরাবর বলেছেন, সেটা আমরা অনেক সময় ধরতে পারি না, বুঝতে পারি না। সেই জন্যই তাকে সমগ্রভাবে দেখার একটা চেষ্টা করেছিলাম আমরা। সেটা সার্থক হয়েছিল, পরে উনি খুশিই হয়েছিলেন, কিন্তু প্রথম দিকে তীব্র আপত্তি করেছিলেন। অন্যরা খুশি হয়, তাদের উপরে কাজ হলে জীবদ্দশায়, কিন্তু শঙ্খ ঘোষ প্রাথমিকভাবে খুশি হননি। কী হবে কাজটা তিনি জানতেন না। কাজটা হওয়ার পর তিনি দেখলেন যে আমরা তাকে যেভাবে উপস্থিত করেছি সেটা সময়ের প্রেক্ষিতে, প্রবাহিত মনুষ্যত্বের প্রেক্ষিতে। এবং যখন নাকি এই খণ্ডটি বইয়ে প্রকাশিত হলো, তখন আমি নিজেই গিয়েছিলাম তার কাছে, পৌঁছে দিলাম। হাসলেন, কিন্তু কোনো কথা বললেন না। কথা উনি চিরকালই কম বলতেন, শুনতেন বেশি। তো আজকে কার কাছে গিয়ে কথা বলবো? কার কাছে গিয়ে বলবো যে এই 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 অন্যায়টা হচ্ছে, এর প্রতিবাদটা কিভাবে হচ্ছে? শেষ জীবনের তার কবিতাগুলো পড়লে দেখা যাবে যে বর্তমান ভারতে, এমনকি পশ্চিমবঙ্গে, যে রাজনৈতিক প্রবাহ তৈরি হয়েছে তার বিরুদ্ধে ওর যে লেখনী, সেটা কতখানি তীব্র, তির্যক এবং মর্মভেদী সেটা বোঝা যাবে। আমরা হারালাম এমন একজন মানুষকে, যিনি প্রায় পশ্চিমবঙ্গের লেখকগুলোর, এমনকি তার সংস্কৃতির বিবেক তুল্য ছিলেন। কিন্তু সেই বিবেককে আমাদের নতুন করে নির্মাণ করতে হবে। শঙ্খ ঘোষ একটা রাস্তা দেখিয়ে গেছেন, কিন্তু সেই রাস্তাটা যদি আমরা ত্যাগ করি, যদি ভাবি যে আমাদের ভাষাকে, তিনি বলতেন যে হিন্দি ভাষার কিছু কিছু যে প্রক্ষেপ হয়েছে বাংলায়, যেমন কেন কি, আমরা বলতাম কেন না। হিন্দি কিউ কি থেকে এখানে এসেছে, এবং ইদানিংকালে হিন্দির প্রভাব বাংলাতে যে ভয়ঙ্কর বেড়ে গেছে, এই নিয়ে তার অসন্তোষ ছিল। তিনি মাতৃভাষা দিবসে একসঙ্গে আমরা বলেছিলাম, তখন তিনি এই প্রতিবাদটা করেছিলেন যে ভাষাকে এইভাবে বিকৃত করা এবং মিশ্রিত করা, বাংলা ভাষার ক্ষতি হচ্ছে, তাকে উদ্ধার করতে হবে। সেটাও তিনি ভেবেছিলেন। এখন আমাদের উপরে দায় পড়ে গেছে, সে আমরা পত্রিকা করি, কিংবা বলি, কিংবা কাউকে পড়াই, বা নিজেরা লিখি। আমাদের কিন্তু এই যে ধারাটা তৈরি হলো, এই ধারাটা থেকে বিচ্যুত হলে হবে না। আশা করি আমরা সবাই এই ধারাটিকে বয়ে নিয়ে যাব আগামী দিন পর্যন্ত, সময় যতই কঠিন হোক না কেন। ঠিক সব জানি, আমরা অনেক দিন মুখোমুখি বসিনি সহজে। তোমার শ্যামল মুখে আজও আছে সজীব সঞ্চার, পটভূমিকায় ওড়ে সমুদ্রের আন্তরিক হাওয়া। আমি ভ্রষ্ট উপদ্রব নিয়ে ফিরি মেরুদণ্ড ঘিরে, এমনকি সমুদ্রে ফেলি ছিপ, কিন্তু তবু ছেড়ে দাও হাত। শুধু দেখো এই নীলাভ তর্জনী, ভূমধ্য সাগর, পূব বা পশ্চিম নয়, দেখো এই দক্ষিণ জগৎ। অসম্ভব তৃতীয় ভুবন এক জ্বলে ওঠে দূর বন্য অন্তরাল ভেঙে। তাই এইখানে নেমে আমাকে প্রণত হতে হয়। আমারও চোখের জলে ভরে যায় অরুণা ধরণী। দুহাতে কলঙ্ক বটে, তবু আমারই শরীর ভেঙে জেগে ওঠে ভবিতব্য দেশ, মৃত্যুর ঝমকে আর ঝোপে ঝোপে দিব্য প্রহরণে। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার এই বিশেষ স্মৃতি আলেখ্যে এই পর্বে এবার বলবেন পিয়াস মজিদ। তিনি মনে করবেন শঙ্খ ঘোষের সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্মৃতিকে, এবং তার পাশাপাশি তুলে ধরবেন বাংলাদেশ বিষয়ে শঙ্খ ঘোষের চেতনাকে। শঙ্খ ঘোষ, আমরা যেমনটা জানি, তার বহু কবিতায়, গদ্যে, এমনকি ছোটদের জন্য লেখা আখ্যানের মধ্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের কথা, বাংলাদেশের স্মৃতি।
পিয়াস মজিদ তাই খুব যথার্থভাবেই মনে করেছেন শঙ্খ ঘোষের সেই শখেদ উক্তি, যেখানে তিনি বলেছিলেন যে এমন কোনো গদ্য নেই বা কবিতা নেই বোধহয় তাঁর যেখানে প্রচ্ছন্নভাবে হলেও বাংলাদেশের স্মৃতি লুকিয়ে নেই। তার অসংখ্য কবিতার মধ্যে বাংলাদেশ বিষয়ক একটি কবিতার কয়েকটি লাইন মনে পড়ে যায়, তার নাম দশমী, যেখানে ছোটবেলায় দেখা এক কল্পলোকের কথা ঘুরে ফিরে আসে অন্য ভিটের এক স্মৃতি। যাই ছায়াময় ভিড়ে মহানিশি আরতির ধোঁয়া, দোলে স্মৃতি, দোলে দেশ, দোলে ধনুচির অন্ধকার, মঠের কিনার ঘেরে কেঁপে ওঠা বনবাসী হাওয়া, যাই পিতৃপুরুষের প্রদীপ বসানো দুঃখ আর, ঠাকুমা যেমন ঠিক দশমীর চোখে দেখে জল, যাই পাকা সুপুরির রঙে ধরা গোধূলির দেশ, আমি যাই। বলবেন পিয়াস মজিদ। শঙ্খ ঘোষ বাংলার বিবেক, বাঙালির কণ্ঠস্বর, আজ চলে গেলেন। বাংলা, ভারতবর্ষ সবাই, সব জায়গার মানুষ, সৃজনশীল মানুষ, বিবেকী মানুষ আজ ব্যথিত। তবে আমি মনে করি যে শঙ্খ ঘোষ 90 না পেরোতে যিনি চলে গেলেন, তার এই প্রয়াণও কিন্তু সকলের কাছে অকাল প্রয়াণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশ্ন হলো যে কীরকম সৃজনী জীবন হলে, মহৎ মানবিক জীবন হলে, প্রায় 90 বছরের এটি মানুষের জীবনাবসান হলেও যখন মানুষের কাছে এটি আকস্মিক প্রয়াণ বলে বিবেচিত হয়, সেটিই প্রমাণ করে শঙ্খ ঘোষের প্রাসঙ্গিকতা, শঙ্খ ঘোষের চিরসমকালীনতা। শঙ্খ ঘোষ বিশেষভাবে আমাদের বাংলাদেশের, আসলে সমগ্র বাংলারই, জন্ম তার বাংলাদেশের চাঁদপুরের মামাবাড়িতে, পৈতৃক নিবাস বরিশালের বানারীপাড়াতে, এবং তার পড়াশোনার একটি বড় অংশ, প্রাথমিক অংশ কাটিয়েছে পাবনার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ যেমন তার জন্ম এবং প্রাথমিক বিকাশ ভূমি, তেমনি তিনি তার বিভিন্ন লেখায় বারবার বলেছেন বাংলার কথা, বাংলাদেশের কথা। আমার একটি বিশেষ আনন্দের বিষয় যে শঙ্খ ঘোষের সঙ্গে দেখা হওয়ার আগেই এটি কবিতা লিখেছিলাম। 2 লাইনের সেই কবিতাটি ছিল এমন: হৃৎকমল খুঁজছিলেন শঙ্খ ঘোষ, পেলেন ধাতব কলকাতা। যখন বাস্তবিকই কলকাতায় যাই এবং তার সঙ্গে দেখা হয়, তাকে এই কবিতাটি দিয়েছিলাম এবং তিনি বলেছিলেন যে এটিকে কলকাতা আসার অভিজ্ঞতা নিয়ে লিখেছ। কিন্তু আমি বলেছিলাম যে না, শঙ্খ ঘোষ পাঠের মধ্য দিয়ে আমার যে কলকাতা দেখা, সেটির সঙ্গে মিলিয়ে আসলে আমার এই কবিতা লেখা। এরপর নানান সূত্রে তার বাড়িতে যাওয়া হয়েছে এবং প্রবেশ অবাধ যে কথাটি আছে, আমার মনে হয় যে শঙ্খ ঘোষের বাসগৃহ থেকে শুরু করে শঙ্খ ঘোষের হৃদয়লোক, সব জায়গায় এই কথাটি মুদ্রিত ছিল সবসময় সবার জন্য, প্রবেশ অবাধ। সব দেশ, কাল, ভাষা, বর্ণ মানুষের জন্য তিনি ছিলেন এক প্রবেশ অবাধ মানুষ। তার কাছে সবসময় যাওয়া যেত, সব সংকটের সমাধান পাওয়া যেত, আশ্রয় পাওয়া যেত। এবং আমার সঙ্গে তার বিশেষ একটি নৈকট্য গড়ে ওঠে 2019 সালে। বাংলাদেশের প্রথমা প্রকাশন আমাকে দায়িত্ব দেয় শঙ্খ ঘোষের বাংলাদেশ সম্পর্কিত গদ্য রচনাগুলোর এটি সংকলন করার জন্য। অনেক দিন ব্যয় হয় সেই সংকলনের কাজে। সন্ধ্যা নদীর জলে বাংলাদেশ এই নামে একটি সংকলন বেশ কিছুদিনের প্রয়াসে নির্মিত হয় এবং এই বইয়ের কাজে যতবারই কলকাতায় গিয়েছি, তিনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও বইয়ের প্রুফ সংশোধন করেছেন, প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং তিনি বিস্মিতও হয়েছেন যে তার সমগ্র লেখা খুঁজে এই লেখাগুলো বের করা, সংকলন করা, এবং এমনও লেখা সেখানে ছিল যেগুলো তার কোনো বইতে হয়তো যায়নি। তিনি সেই বিস্ময়ের কথা এবং ভালো লাগার কথা তার ওই বইয়ের আত্মপ্রসঙ্গে লিখেছেন। এবং সবচেয়ে যে ভালো লাগার বিষয় হচ্ছে ঢাকা এবং কলকাতা 2 জায়গাতেই বইটি সমানভাবে আদৃত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতার কাছে, তিনি যে আমাকে অনুমতি দিয়েছেন এই বইটি তার একটি বিশেষ বই, এবং তিনি নিজেও বলেছেন তার সমগ্র বইয়ের মধ্যে এটি একটি বিশেষ বই হয়ে থাকবে। তার জন্য আমি আপ্লুত এবং আনন্দিত এবং একই সঙ্গে গর্বিত। তো তিনি তার এই বইয়ের ভূমিকায় যে কথাটি বলেছেন, সে কথাটি আজ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। তিনি সেই সংকলনের আত্মপ্রসঙ্গে বলেছিলেন, বাংলাদেশ নিয়ে আমার লেখার সংকলন যদি হয় তবে তো আমার প্রায় সমস্ত রচনাই এর অন্তর্গত করতে হবে। এমন কবিতা কমই লিখেছি যার মধ্যে শব্দে বা প্রতিমায়
বাংলাদেশি প্রচ্ছন্ন হয়ে নেই। স্মৃতিমূলক এমন গদ্যও আছে কম অন্তঃসারে, যা বাংলাদেশকে ধারণ করে রাখিনি। এত সত্যি যে মুহুর্মুহু আমি বেঁচে থাকি বাংলাদেশেরই মধ্যে। তার এই যে বচন, আত্মবচন, সেটি প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক, এবং এই সম্পর্ককে আমরা সবসময় উদযাপন করব, সম্পর্ককে সবসময় স্মরণে রাখব, ভালোবাসার সঙ্গে মনে রাখব। যে কথাটি বলে শেষ করতে চাই, শঙ্খ ঘোষ 2019 সালের বাংলাদেশের, আমি যেখানে কাজ করি, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সেই বইমেলা উদ্বোধন করেছিলেন, তিনি ছিলেন সম্মানিত অতিথি। শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে মৌখিকভাবে সেই লেখাটি পড়তে পারেননি, কিন্তু পাঠ করা হয়েছিল তার সেই লেখা, এবং সেটিই কিন্তু একটি বার্তা ছিল এই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং সমগ্র ভারতবর্ষ এবং বিশ্ববাসীর, বিশ্ব বাঙালির কাছে, যে কথাটি শঙ্খ ঘোষ সবসময় বলেছেন, তিনি সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে তার মানুষ পরিচয়ে ভালোবাসতে শিখিয়েছেন এবং আজীবন ভালোবেসেছেন। সমস্ত সাম্প্রদায়িক হাঙ্গামা, কলহ, উত্তেজনা, কলুষ, তামস সব কিছু হরণ করে তিনি আলোকিত সময়ের কথা বলেছেন। ইশারা অবিরত ছিল ঠিক তারই দিকে, এবং সময়টি সহজ ছিল না। তিনি দেখেছেন সবের উপর শামিয়ানা টাঙ্গাচ্ছে এই অমানবিক শক্তি, দেশে দেশে, কালে কালে, সব জায়গায় আমাদের পরিপার্শ্বে। এর বিরুদ্ধে তিনি নিজের কণ্ঠ শানিত করেছেন, এবং যখন শানিত করতে পারেননি শারীরিক অসুবিধার সীমাবদ্ধতার কারণে, তখনও তার উপস্থিতিই কিন্তু দেখা দিয়েছে এটি প্রতিবাদ হিসেবে, এবং একজন মানুষের উপস্থিতিই কতটা প্রতিবাদ উজ্জ্বল হতে পারে সেটি শঙ্খ ঘোষে কিন্তু তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। তিনি একটি জিনিস, তার নিজের বইয়ের সঙ্গে কিন্তু কখনো তিনি ছবি দিতেন না, অন্যের বইকে তিনি প্রদর্শন করতে পছন্দ করতেন। তো আমরা শঙ্খ ঘোষের কাছ থেকে কী শিখব? এই যে তিনি অপরকে আমি ভাবতেন এবং আমিকে অপর, এই যে বিষয়টি, সেই বিষয়টি অবশ্যই আমার মনে হয় শঙ্খ ঘোষের কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে। কিন্তু শঙ্খ ঘোষকে বাস্তবিকে স্মরণ করতে হলে আসলে তার লেখা আমাদের পড়তে হবে, তার বাণীকে ধারণ করতে হবে, তার চেতনাকে মর্মে ধারণ করলেই আসলে শঙ্খ ঘোষকে আমাদের ধারণ করা হবে। আমি মনে করি যে আজকে শঙ্খ ঘোষ যেমন তার কবিতায় বলে গেছেন, রাত্রির কলস ভেঙে প্রভাত গড়ায় দিকে দিকে, সেই প্রভাতের দিকে আমাদের যাত্রা শুরু হবে শঙ্খ ঘোষকে স্মরণ করে, মনে রেখে। কলকাতাতে 50 বছর আছি, কিন্তু এক হিসেবে আর একটা বেঁচে থাকে এই 50 বছর জুড়েই সেই দেশকালের মধ্যে, যেটা নেই আর। হয়তো সেই কারণে একটা দেশহীনতার বোধ আমার লেখায় খুব বেশি কাজ করে। গোটা যে ভারত, সেটাকেই সম্পূর্ণ দেশ করে তোলা গেল না, তার সঙ্গে যেটা একটা প্রত্যেক মানুষের বাস্তু হতে পারে, যেখান থেকে একটা শক্তি পেতে পারে, সে দেশ হতে আমাদের হলো না। ফলে একটা চির উদ্বাস্তু ব্যাপারটা থেকেই যায়। আমার মনে হয় যারা এই বাস্তুচ্যুত হয়ে এসেছেন তাদের সবারই মধ্যে এটা অল্প বিস্তর আছে বলে আমার ধারণা। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রথম পর্ব। সদ্যপ্রয়াত কবি শঙ্খ ঘোষকে নিয়ে স্মৃতিচারণা করলেন কবি সব্যসাচী দেব, লেখক ও প্রকাশক অনিল আচার্য, কবি পিয়াস মজিদ। সেই সঙ্গে এই অনুষ্ঠানে আমরা শুনলাম গণবিশানের গাওয়া আয় আরো বেঁধে বেঁধে থাকি। শুনলেন কবির সকণ্ঠে কবিতা পাঠ এবং শঙ্খ ঘোষের স্মৃতিকথার নির্বাচিত অংশ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন শিমুল সেন। শুনছিলেন আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রথম পর্ব। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে।